ড্রামাটির শুরুতে আমরা একটি কারকে দেখতে পাই, আর এই কারটি জিয়াং ফ্যামিলির একমাত্র ডটার সে নিয়ে ছিল। তার নাম ডোডোই। ডোডোই অনেকদিন পর তার নিজের ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছে, আর তার ফিরে আসার পেছনেও একটি কারণ রয়েছে। অন্যদিকে আমরা জিয়াং হাউসের বাইরে অনেকগুলো ছেলেদেরকে দেখতে পাই। তারা সবাই এখানে ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছে আর দোদোইকে প্রপোজ করার জন্য এসেছে। একটি ছেলে বলে, তোমরাও এখানে এসেছো দোদোইকে প্রপোজ করতে? তো দ্বিতীয় আরেকটি ছেলে বলে, তোমরা এখানে এসে কি করবে? দোদোই তো আমাকেই অ্যাকসেপ্ট করবে। আর এইভাবে তারা এখানে একে অপরের ভিতরে এই কথা নিয়ে ঝগড়া করতে থাকে। তখনই জিয়াং ফ্যামিলির ছেলে, যার নাম জিন, সে বাহিরে আসে আর বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও, কারণ আমি আমার সিস্টারকে ভালোভাবে চিনি, তোমাদেরকে অ্যাকসেপ্ট করবে না। একটু পরে এখানে দোদোই চলে আসে। দোদোইকে দেখার পর সব ছেলেরাই দোদোর কাছে চলে যায় আর দোদোকে প্রপোজ করতে থাকে, কারণ দোদো দেখতে অনেকটাই বেশি বিউটিফুল। এখানে তো একটি ছেলে বলে, আমি তোমাকে অনেক মিলিয়ন টাকা দেব। আরেকজন বলে, আমি আমার সব প্রপার্টি তোমার নামে লিখে দেব। জিন বলে, তোমরা আমার সিস্টারের সামনে এসে ফালতু চিন্তা ভাবনা নিয়েও এসো না, কারণ ও তোমাদের কাউকেই অ্যাকসেপ্ট করবে না, আর ও তো বিয়েই করতে চায় না। তখন দোদো চলে আসে জিনের কাছে আর বলে, হ্যাঁ তুমি একদমই ঠিক কথা বলেছো, আমি কাউকেই বিয়ে করব না, আমার এইসব বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তাই জিন ওদেরকে বলে, তোমরা এখন এখান থেকে চলে যেতে পারো। সবাই তো অবাক হয়ে যায় যে তাদের মতন রিচ ছেলেদেরকে দোদোই রিজেক্ট করে দিয়েছে। আর এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় এই ড্রামার মেন লিডের হাউস, আর যেখানে আমরা মেন লিডকেও দেখতে পাই, তার নাম শাও। শাওয়ের গ্র্যান্ডপা এখানে শাওকে বলে, আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি আর খুব তাড়াতাড়ি তুমি বিয়ে করবে। শাও বলে, আপনি আমার বিয়েটাও ঠিক করে ফেলেছেন, তাও আবার কার সাথে, আমাকে কিছু না বলে? গ্র্যান্ডপা বলে, আমি কিছুই জানতে চাই না, আমার শুধু এটাই ইচ্ছা, তুমি বিয়ে করবে, এরপরে তুমি বেবি নেবে, আর এরপরে তোমার যতগুলা রিলেশন করার ইচ্ছে তুমি করতে পারো, আমি কিছুই বলবো না। শাহ বলে, আপনি আমার হাত দেখেছেন, আমার কাছে কিন্তু এটা রয়েছে, আমি কিছুতেই বিয়ে করব না। আর গ্র্যান্ডপা তখন এখানে ওদের বাড়ির মাস্টারকে বলে যে কিচেন থেকে গিয়ে একটি ছুরি নিয়ে আসো। এই কথা শোনার সাথে সাথে শাহ অনেক বেশি ভয় পেয়ে যায় আর ও চুপ করে যায়। এরপরে ভয়ে ভয়ে গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি আমার বিয়েটা কার সাথে ঠিক করেছেন? এখানে গ্র্যান্ডপা বলে, আমি তোমার বিয়েটা জিয়াং ফ্যামিলির ডটার ডোডোর সাথে ঠিক করেছি। যার নামে শোনার পর এখানে অবাক হয়ে যায় শাও আর বলে, কিন্তু ও তো আমার থেকে 5 বছরের বড়। গ্র্যান্ডপা বলে, তাতে কি হয়েছে? ছোটবেলায় তুমি তোমার মায়ের ভালোবাসা পাওনি, আর তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তোমারই ভালো হবে। পরের সিনে দুই ফ্যামিলিকে রেস্টুরেন্টে দেখানো হয়। এখানে তারা এসেছে শাও আর দোদো দুজনের বিয়ের কথা ঠিক করার জন্য। এখানে শাও আর জিন তারা দুজনে একে অপরকে দেখার পর অবাক হয়ে যায়। এখানে তখন জিনের মা জিনকে বলে, শাও হচ্ছে তোমার ফিউচার ব্রাদার ইন ল, তাই ওর সাথে আজ থেকে ভালো ব্যবহার করবে। আর তারা এখানে বিয়ের কথা দিয়ে বলতে চাচ্ছিল, তখনই জিন বলে ওঠে, আমি শাওয়ের সাথে কিছু কথা বলতে চাই। তাই শাওকে ওর সাথে বাইরে নিয়ে আসে। শাওকে বলে, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার সিস্টারকে কিছুতেই বিয়ে করতে পারবে না, কারণ তুমি আমার সিস্টারের জন্য একদমই পারফেক্ট হতে পারবে না। তাই তুমি এই বিয়েটা ভেঙে দাও। এখানে বলে শাও, তোমার কি মনে হয় যে আমি পারফেক্ট না? আমার জন্য বাহিরে কত মেয়েরা লাইন ধরে রয়েছে, আর তুমি বলছো আমি তোমার সিস্টারের জন্য পারফেক্ট না? আমি তো ওকেই বিয়ে করব। আর দুজনের ভিতরে এখানে দোদো চলে আসে। দোদো নিজের ভাইকে বলে যে, তুমি কি বলছো? আমার মতে তো এখানে শাও একদম পারফেক্ট রয়েছে আমাকে বিয়ে করার জন্য। দেখো না ওর বডিও কত ভালো, আর ও দেখতেও অনেকটাই বেশি সুইট, তাই আমি ওকে বিয়ে করব। শাও তখন লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। এরপরে দুই ফ্যামিলি ওখান থেকে বাইরে আসে। এখানে গ্র্যান্ডপা আর দোদোর ড্যাড দুজনেই অনেকটাই বেশি হ্যাপি এখানে বিয়েটা ঠিক করতে পেরে। শাও তো আগে চলে যেতে নিয়েছিল। গ্র্যান্ডপা তখন শাওকে থামিয়ে দেয় আর বলে, তুমি দোদোকে বাসায় ড্রপ করে দেবে। তখন ডোডোর ব্রাদার বলে, আমি ওদের সাথে বাসায় যাব। এইটা শোনার পর জিনের ড্যাড আর মম দুজনে অনেক রেগে যায় জিনের ওপরে, যে ওদের দুজনকে কেন একা ছেড়ে দিতে চাচ্ছে না আমাদের ছেলেটা। দোদো নিজের ব্রাদারকে বলে যে, তোমার কি মনে হয় শাও আমার জন্য পারফেক্ট না? কিন্তু আমি শাওকে ভালোভাবে চিনতে পেরেছি, শাও আমার জন্য পারফেক্ট। জিন বলে, দেখো আমার ওই ছেলেটিকে একদমই ভালো লাগে না, আমি তো বলবো তুমি ওর সাথে বিয়েটা করো না, তুমি এই বিয়েটা ভেঙে দাও। আর এমনিতেও তোমার তো বিয়ে করার কোনো ইন্টারেস্টই ছিল না। এখানে তখন দোদো বলে, কিন্তু আমি যখন শাওকে দেখেছি তখন আমার শাওকে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি এই বিয়েটা অবশ্যই করব। আর আমি আজ পর্যন্ত যেরকম একটি ছেলে খোঁজ করেছিলাম শাও একদম ওই রকমই ছেলে, তাই আমি শাওকেই বিয়ে করছি, আর তুমি এইটা কিছুতেই ভাঙতেও পারবে না। পরের সিনে দেখানো হয় যে এখানে শাও আর দোদো তারা দুজনেই নিজেদের ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে আসে। শাও এখানে ইচ্ছা করে দোদোকে বলে, আমি তোমাকে একদমই ভালোবাসি না, শুধুমাত্র গ্র্যান্ডপা বলেছে তাই তোমাকে বিয়ে করেছি, তাই তুমি আমার কাছ থেকে ভালোবাসা কখনোই আশা করবে না।
এইটা আমি তোমাকে কখনোই দিতে পারবো না। আর এখানে তো দোদোকে আরো বেশি রাগানোর জন্য বলে আমি অনেক বেশি বিজি থাকি, তাই তোমাকে কখনো সময়ও দিতে পারবো না, তাই তুমি আমার কাছ থেকে এরকম কোনো কিছু আশা করবে না, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। শুধু এটাই ভেবে নাও আমাদের দুজনের বিয়ে হয়েছে। কিন্তু দেখতে পাই এখানে তো দোদো একদমই রাগ করে না, উল্টো দোদো ওকে বলে দেখো তোমারও কোনো চিন্তা করতে হবে না, আমিও বিজি থাকি, তাই তোমার কাছ থেকে সময় চাইবো না, তুমি শান্তিতে থাকতে পারো, আমি তোমাকে ডিস্টার্বও করবো না। এইটা বলে দোদো এখান থেকে চলে যায়, আর এদিকে শাও নিজের ফাঁদে নিজেই পড়ে যায়। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, ড্রামাটি এই পর্যন্ত দেখেছো, তাদের কাছে যদি ড্রামাটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকমই সব আরো মজাদার মজাদার ড্রামাগুলো দেখার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তাহলে চলো আবারও ড্রামাতে ফিরে যাওয়া যাক। পরের সিনে তারা দুজনে একসাথে বাসায় চলে আসে, আর যেখানে সকল মেয়েরা তা অনেক সুন্দরভাবে এখানে ওয়েলকাম করে দোদোর। আর এখানে যে বাড়ির মাস্টার ছিল অনেক বেশি খুশি হয় যে এখন থেকে তার রিপুটেশন এখানে অনেক বেড়ে যাবে। দোদোর অনেক বেশি প্রশংসা করতে থাকে, আর সবাই এখানে দোদোকে অনেক বেশি ভালোবাসা দিতে থাকে। এখানে মাস্টার দোদোকে বলে আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি সবকিছু আপনাকে নিয়ে এসে দেব। এই সবকিছু শোনার পর শাও এখানে মনে মনে বলতে থাকে এখন তো দেখছি আমার বাড়িতে আমার থেকেও বেশি দোদোর খাতিরদারি বেশি করা হবে, আর এরা আমাকে সবাই ডাস্টবিনের ভিতরে ফেলে দেবে। গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয় যে এখনই দোদো ওদের বাসায় চলে এসেছে, আর মেয়েটকে বলে দোদোকে দোদো রুমটা দেখিয়ে দাও। এরপরে চলে আসে শাওয়ের সাথে কথা বলতে। শাওকে বলে আমি অনেক খুশি হয়েছি তুমি দোদোকে বিয়ে করেছো, এখন শুধুমাত্র খুব তাড়াতাড়ি আমাকে একটি ছোট্ট বেবি নিয়ে এসে দাও, আর এরপরে আমি তোমার কাছে কিছুই চাইবো না। শাও তখন রেগে গ্র্যান্ডপাকে বলে আপনি কি আমাকে কোনো ঔষধ মনে করেছেন যে যখন ইচ্ছে আমার ওপরে অর্ডার করবেন, আবার এখন বেবি নেওয়ার জন্য অর্ডার করছেন, আমি কিছুই পালন করতে পারবো না। আর এরপরে শাও রুমে আসে, দেখতে পায় বেডটা তো অনেকটাই বেশি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে, ফুল টুল দিয়ে ভরে রেখেছিল। তার ওপরে তখন আবার দোদো বের হয়ে আসে শাওয়ার নিয়ে, ওর শরীরে শুধুমাত্র তাওয়াল ছিল। আর ডোডোকে এরকম ভাবে দেখার পর শাও নিজেকে কন্ট্রোলই করতে পারে না। দোদো চলে আসে শাওয়ের কাছে, আর শাওকে বলে তুমি কি শাওয়ার নেবে না, গিয়ে শাওয়ার নাও। শাও বলে তোমার কি মনে হয় আমি অনেকটাই বেশি নোংরা যে তুমি আমাকে শাওয়ার নিতে বলছো? দোদো বলে আমি এমনটা বলিনি, আমি শুধু তোমাকে শাওয়ার নিতে বলেছি। আর এখানে নিজে থেকে ও শাওকে কিস করে, এরই সাথে নিজের তাওয়ালটাও এখানে ফেলে দিয়েছিল। আর ওকে এরকম ভাবে দেখার পর শাওয়ার নিজেকেই বা কথাই কন্ট্রোল করতে পারবে। তারা দুজনেই তখন একে অপরকে কিস করতে শুরু করে, আর দুজনেই ফুল মোডে আসে, যার কারণে এই রাতটা তারা একসাথেই কাটিয়ে ফেলে। পরের দিন সকালে দোদোর ঘুমটা ভেঙে যায়, আর এখানে দেখতে পায় শাও ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। অনেকটাই অবাক হয়, শাও ওকে জড়িয়ে ধরে রয়েছে। এরপরে শাওকে দেখতে শুরু করে, আর শাও এখানে ঘুমের ভিতরে অনেক বেশি খুশি ছিল। কিন্তু যখন ও নিজের চোখ খুলে ফেলে তখন এখানে দেখতে পায় ও তো নিজে থেকেই দোদোকে জড়িয়ে ধরেছে, তাই অনেক বেশি লজ্জা পায়। আবার মনে মনে ভাবতে থাকে আমি লজ্জাই বা কেন পাচ্ছি, এ তো এখন আমারই ওয়াইফ। তাই আবার ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা শাও, দোদো আর জিন তাদের তিনজনকে ছোট দেখতে পাই। শাও এখানে একটি ফ্লাওয়ার ছিঁড়ে দিয়েছিল দোদোকে, আর বলে তুমি কি আমাকে বিয়ে করবে? দোদো বলে আমি যখন বড় হয়ে যাব তখন তোমাকে বিয়ে করব, আমি তোমাকে প্রমিস করছি। আর এই কারণেই এখন এখানে দোদো মনে মনে বলতে থাকে আমি তোমাকে প্রমিস করেছিলাম তোমাকে বিয়ে করব, তাহলে আমি আমার প্রমিসটা কিভাবে ভাঙতে পারি, এই কারণেই আমি তো তোমাকে বিয়ে করেছি। এরপরে দুজনে সকাল সকাল চলে আসে ব্রেকফাস্ট করতে, আর গ্র্যান্ডপা ওদের দুজনকে এত সকাল সকাল আসতে দেখে মনে মনে ভাবে এরা এত সকাল সকাল কেন চলে এসেছে, আজকে তো এদের অনেকটাই বেশি লেট করে ওঠার কথা ছিল। এরপরে এখানে জিজ্ঞাসা করে রাতে কি তোমাদের ঘুমটা ভালোভাবে হয়েছে? তো দোদো বলে হ্যাঁ আমাদের ঘুমটা অনেক বেশি ভালোভাবেই হয়েছে। গ্র্যান্ডপা এটা শোনার পর আরো বেশি অবাক হয়ে যায়, আর মনে মনে অনেক রেগে যায় শাওয়ের ওপরে যে আমি তো ভেবেছিলাম কোথায় বলবে যে রাতে আমরা দুজনে ভালো করে ঘুমাতেই পাইনি, শুধুমাত্র একটু ঘুমাতে পেরেছি, কিন্তু এখানে তো এরকম কিছুই বলছে না। আর ভাবতে থাকে যে আমার গ্র্যান্ডসন সে তো দেখছি কোনো কাজের জন্যই ভালো না, ওকে আমি বলেছিলাম কি আর এরকম কিছু করতেও পারেনি। এই কারণে এখানে শাওয়ের ওপর রেগে বলে যে তুমি আজ থেকে দোদোর অ্যাসিস্ট্যান্ট হয়ে দোদোর সাথেই কোম্পানিতে যাবে। এইটা শোনার পর শাও বলে আমি কিভাবে দোদোর অ্যাসিস্ট্যান্ট হতে পারি, আমি এত বড় একটি ফ্যামিলির ছেলে, তাও আবার ইয়াং মাস্টার, তাহলে আমি কেন একটি মেয়ের অ্যাসিস্ট্যান্ট হব, আমি একদমই অ্যাসিস্ট্যান্ট হব না। গ্র্যান্ডপা বলে তুমি তো আমার কোনো কথাই শোনো না, এই কথাও কি শুনতে চাচ্ছ না? এখানে তখন দোদো বলে গ্র্যান্ডপাকে যে আপনি শাওকে জোর করবেন না, শাও যদি আমার অ্যাসিস্ট্যান্ট না হতে চায় তাহলে আমি ওকে অ্যাসিস্ট্যান্ট বানাবো না, আমি চাই শাও হ্যাপিতে থাক, আর শাও যেটা করলে হ্যাপিতে থাকবে আমি চাই শাও ওটাই করবে।
পরের সিনে দেখানো হয় কিছু ফ্রেন্ডদেরকে, আর এখানে জিন ছিল। জিন এখানে ড্রিঙ্ক করতে নেয়, কিন্তু তখনই চলে আসে শাও, আর জিনের হাতে থেকে ওই ড্রিঙ্কটি কেড়ে নিয়ে ও নিজেই খেয়ে ফেলে। আর এই কারণে জিন ওর সাথে একটু ঝগড়াই করতে চাচ্ছিল, কিন্তু এখানে শাও জিনকে বলে তুমি আমার সাথে একদমই ঝগড়া করতে পারবে না, আর আমার নাম ধরে তো আমাকে একদমই বলতে পারবে না, কারণ এখন আমি তোমার থেকে অনেকটাই বড়, কারণ তোমার সিস্টার তো আমার ওয়াইফ, তোমার ব্রাদার ইন ল আমি। বাকি ফ্রেন্ডরা জিনকে বলে এটা কি বলছে শাও, যে তুমি শাওয়ের থেকে ছোট, কিন্তু আমরা তো জানি যে তোমরা দুজনে সেম বয়সী, তাহলে ও কিভাবে তোমার থেকে বড় হতে পারে, আর তোমাকে ব্রাদার ইন লও বলতে বলছে। তখন এখানে শাও তো সবার সামনেই বলে দেয়, কারণ ওর সিস্টার আমার ওয়াইফ, তাই আমি ওর ব্রাদার ইন ল। এই কথা শোনার পর বাকিরা এখানে হাসতে শুরু করে আর বলে ওর সিস্টার তো তোমার থেকে অনেকটাই বয়সে বড়, তাহলে কিভাবে তোমার ওয়াইফ হতে পারে। আর এখানে বলছিল জিনকে, দেখো শাও তোমার সিস্টারের নামে এত বড় একটি কথা বলেছে, আর তুমি কিনা ওকে মারধরও করছো না, চুপ করে বসে রয়েছো। শাও তো জানে জিন ওকে কিছুই বলতে পারবে না, আর জিনও চুপ করে বসে থাকে। এইসব কিছু দেখার পর বাকিরা বুঝতে পারে যে শাও কোনো মিথ্যে কথা বলছে না। এরপরে রাতে আমরা শাওকে দেখতে পাই, শাও বেডে বসেছিল আর এখানে ফোনে গেম খেলছিল। তখনই ভিতরে দোদই চলে আসে। দোদইকে দেখার পর শাও আবারও গেম খেলার অ্যাক্টিং করতে থাকে। দোদই বলে আমি বুঝতে পেরেছি তুমি আমারই অপেক্ষা করছিলে, আমিও কাল থেকে চেষ্টা করব তাড়াতাড়ি বাসায় ফিরে আসার। শাও বলে কিন্তু আমি তো তোমার একদমই অপেক্ষা করছিলাম না, আমি এখানে ফোনে গেম খেলছিলাম, আর তোমার যখন ইচ্ছে তখন তুমি আসতে পারো। দোদই বলে আমি বুঝতে পেরেছি, তোমাকে বলতে হবে না, আমি এখন শাওয়ার নিতে যাচ্ছি। আর ও চলে যায় শাওয়ার নিতে। এরপরে যখন ওখান থেকে বাইরে বের হয় তখন একদম সোজা বেডে এসে ঘুমিয়ে পড়ে। এইটা দেখার পর শাও মনে মনে বলতে থাকে ও তো দেখছে আমার দিকে একবার ফিরেও তাকালো না, তাহলে কি আমি একদমই ইন্টারেস্টিং না, যার কারণে আমাকে দেখছেও না, কিন্তু আমি তো ওকে একদমই ছেড়ে দেব না। কাল রাতে ও নিজে করতে চেয়েছিল, আজকে আমি ওকে ছেড়ে দিচ্ছি না। আর এই কারণে এখানে দেখা যায় তখন ডোডোর ঘাড়েতে একটি কিস করে, আর ডোডোকে যখন কিস করতে নিয়েছিল তখন ডোডো ওকে থামিয়ে দেয় আর বলে আজকে আমি অনেক বেশি টায়ার্ড, তাই ঘুমিয়ে পড়বো। কিন্তু শাও বলে কাল রাতে তুমি ভালোভাবে পারফরমেন্স করতে পারোনি, তাই আজকে আমরা ওটা কমপ্লিট করব, আর তুমি আমাকে বাধাও দিতে পারবে না। আর তারা দুজনেই তখন একে অপরকে কিস করতে শুরু করে। পরের দিন সকালে দেখানো হয় জিনকে, এখানে এসেছিল নিজের সিস্টারের সাথে দেখা করতে। দোদইকে দেখার পরে বলে তোমাকে দেখতে অনেকটাই বেশি টায়ার মনে হচ্ছে। এখানে দোদই বলে আসলে কোম্পানিতে কিছু কাজ ছিল এই কারণে। জিন বলে ও আমি মনে করেছিলাম শাও তোমাকে বিরক্ত করেছে, তাই আমি তোমাকে এটা জিজ্ঞাসা করছিলাম। আর এখানে ওর সিস্টারের ঘাড়েও কিছু দেখার চেষ্টা করে, কিন্তু লাভ বাইটও দেখতে পায় না, আর এই কারণে মনে মনে ভাবে তাহলে কি শাও আমার সিস্টারকে একদমই ভালোবাসে না, যে ওকে কাছেও আসতে দিচ্ছে না। আমার সিস্টার তো অনেকটাই বেশি বিউটিফুল, তাহলে তারা এখনো ওইসব কিছু কেন করছে না। আর এখানে দোদইকে বাই বলে চলে যায় শাওয়ের কাছে। শাওকে তো মারধর করতে শুরু করে, আর এটা কোম্পানির বাইরেই করছিল, যার কারণে কোম্পানির সবাই এটা দেখতে পায় আর বলে জিং এখানে আমাদের ইয়াং মাস্টারকে কেন মারধর করছে, তাদের ভিতরে এমন কি ঝামেলা হয়েছে। শাও নিজেও বুঝতে পারে না যে ওকে কেনই বা জিন এসে এখানে মারধর করছে। জিন এরপরে ওকে বলে তুমি কি ভেবেছো তুমি আমার সিস্টারকে ছেড়ে দেবে, এটা আমি কিছুতেই হতে দেব না। শাও বলে আমি তোকে ছেড়ে দেওয়ার কোনো প্ল্যানও করিনি। আর এরপরে এখানে উঠে জিনকে বলে তুমি কি নিয়ে কথা বলছো, আমি বুঝতে পারছি না। জিন বলে তুমি বুঝেও না বুঝার অ্যাক্টিং করছো, আমার সামনে এরকম করো না, তাহলে কিন্তু তোমাকে আরো বেশি মারধর করব। তখন এখানে শাওয়ের মনে পড়ে যায় কাল রাতের কথা, যে কাল রাতে তো ওকে দোদই মানা করেছিল, কিন্তু এরপরে ও নিজের ইচ্ছাতেই দোদোর সাথে ওই সব কিছু করেছে। তাই বলে হ্যাঁ আমি তো ভুল করেছি, কিন্তু এর জন্য তুমি আমাকে মারতে পারো না, আর আমরা দুজনে তো কাপল, তাই তো এসব কিছু করতেই পারি। এখানে জিন ওকে বলে আমি এসব কিছু জানি না, কিন্তু তুমি আমার সিস্টারকে কিছুতেই ছেড়ে দেবে না, এখন তোমাদের দুজনের বিয়ে হয়েছে, তাই তোমরা দুজনে একসাথেই থাকবে। কিন্তু একটু পরে যখন জিন বুঝতে পারে শাও এখানে ওই সব কিছুর কথাগুলো বলছে, তখন ও বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু চলে যাওয়ার আগে ওকে আরো একটি পাঞ্চ মেরে বসে। এরপরে আমরা দেখতে পাই শাওকে বাসায়। এখানে যখন ডিনার করতে বসে তখন গ্র্যান্ডপা বলে আমি শুনেছি কোম্পানির বাইরে তোমাকে জিন মারধর করেছে, আর কোম্পানির এটা সবাই দেখেছে, কিন্তু জিন তোমাকে কেন মারধর করেছে। তখন দোদই এটা দেখতে পায় আর বলে যে জিন তোমাকে কেন মারধর করেছে। এখানে শাও মনে মনে বলতে থাকে গ্র্যান্ডপা নিজেও তো আমাকে মারধর করে, এখন যদি এটা এখানে বলে দেয় দোদই সাবানে, তাহলে তো আমার আর মান সম্মান কিছুই থাকবে না। এরপরে বলে যে এটা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না, আমি আর জিন আমাদের দুজনের ভিতরে ব্যাপারটা আমরা দুজনেই দেখে নেব। পরের সিনে দেখানো হয় যে এখানে দোদই তখন শাওয়ের আঘাত পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দেয় আর বলে যে ও তোমাকে কেন মেরেছে, এর কারণ তুমি নাই বললে, এখন এটা বলে এখানে কি ব্যথা করছে। তখন শাও বলে হ্যাঁ একটু তো ব্যথা করছে। দোদই বলে দাঁড়াও আমি মেডিসিন দিচ্ছি, আর এরপর ওকে কিস করে আর বলে এখন কি তোমার ব্যথা করছে। তখন শাও বলে যে করছে, আবার এরপরে বলে না একদমই ব্যথা করছে না।
দোদই বলে ঠিক আছে, তাহলে এখন আমি শাওয়ার নিতে যাব। আর শাও এখানে মনে মনে বলতে থাকে, তোমার ব্রাদার তো আমাকে এইসব কিছুর কারণে মারধর করেছে, এখন এটা আমার কি দোষ ছিল? আমরা দুজনেই তো কাপেল, আর তুমি তো নিজেই আমার কাছে চলে আসো। যাই হোক, এখান থেকে যখন দোদই উঠে যায় তখন ওর হার্টে অনেক বেশি পেন হতে থাকে, আর ও বুঝতে পারে না যে ওর হার্টে এরকম পেন কেন হচ্ছে, কিন্তু এটা ভালো করেই বুঝতে পারে যে ও এখন নিজেও ডোডোকে লাইক করে ফেলেছে। দোদই এরপরে শাওয়ার নিয়ে বাইরে চলে আসে এখানে শাওয়ের কাছে। শাও ওকে দেখার পর বলে, তুমি আমাকে আরেকটু মেডিসিন দিতে পারবে? আমার এখনো অনেকটাই বেশি ব্যথা করছে। দোদো বলে ঠিক আছে, আমি তোমাকে মেডিসিন দিচ্ছি, আর ওকে আরো একটি কিস করে। এরপরে বলে, তোমার যদি এখনো ব্যথা না কমে তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে আরো একটি কিস দেবো, অবশ্যই ঠিক হয়ে যাবে। তখন শাও বলে, আচ্ছা আমি যদি বলি আমার অন্য কোনো জায়গায় ব্যথা করছে তাহলে তুমি কি আমার ওখানেও কিস দেবে? এতে তখন দোদো বলে, ঠিক আছে আমি তোমার ওখানেও কিস দেবো, হ্যাঁ তবে যদি তোমার বেশি ব্যথা করে থাকে তাহলে কিন্তু তোমাকে আবার অন্য কোথাও নিয়ে যেতে হবে। এমনও হতে পারে তখন আর আমি তোমাকে নিয়ে যাব না, আমি আমার ব্রাদার জিনকে পাঠিয়ে দেব। আর জিনের কথা শোনার পরে শাও এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, আমার কোনো মেডিসিনের দরকার নেই, আমি একদমই ঠিক আছি। দৌদই তখন একটু স্মাইল করে এখান থেকে উঠে যায়, আর শাও মনে মনে বলতে থাকে, ওই জিন তো অনেকটাই বেশি ভয়ঙ্কর, আমাকে কিরকম বাজেভাবে মারধর করে, যেখানে আমি ওর সিস্টারের সাথে খারাপ কিছুই করিনি। তখনই আবার ওর কাছে ফ্রেন্ড ফোন করে আর বলে, আমরা সকল ফ্রেন্ডরা একটি জায়গায় এসেছি, আর এখানে তুমিও আসতে পারো, আমরা সবাই অনেক বেশি এনজয় করব। আর এখানে কিন্তু লিলিও রয়েছে। একটু পরে এখানে শাও নিজেও চলে আসে সবার সাথে মজা করার জন্য। এখানে লিলিও ছিল, তারা সবাই গেম খেলতে থাকে, আর এখানে লিলি হঠাৎ করে কিস করে বসে শাওকে, যেটা দেখার পর জিন তাড়াতাড়ি করে এখানে মেসেজ করে নিজের সিস্টারের কাছে, আর এখানকার লোকেশনটা বলে দেয়, তাড়াতাড়ি এখানে আসতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই দোদইকে এই মেসেজটি দেখার পর নিজের মিটিংটা ক্যান্সেল করে আর বের হয়ে পড়ে। এইদিকে জিন তো বারবার বলতে থাকে মনে মনে, কখন এখানে আমার সিস্টার আসবে, আর তুমি যদি এখানে আসতে লেট করে ফেলো তাহলে তোমার হাজবেন্ডকে তো তোমার কাছ থেকে অন্য কেউ কেড়ে নেবে, তাই তাড়াতাড়ি এখানে চলে আসো, আমি তো কিছুই করতে পারবো না। একটু পরেই এখানে চলে আসে দোদই। দোদইকে দেখার পর শাও অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে এসেছো? দোদই বলে, কেন, আমাকে দেখে অবাক হয়েছো? আমি কি এখানে আসতে পারি না? শাও বলে, তুমি অবশ্যই আসতে পারো। আর এখানে দেখুন দোদোর পরিচয়টা সবাইকে বলতে থাকে যে দোদো হচ্ছে জিয়াং ফ্যামিলির একমাত্র ডটার আর আমার ওয়াইফ। যেটা শোনার পর লিলি অনেক অবাক হয়ে যায় আর বলে, তোমার তো কোনো গার্লফ্রেন্ডও ছিল না, তাহলে হঠাৎ করে ওয়াইফ কোথা থেকে চলে এসেছে? আমি শুধু 1 মাসের জন্য এখান থেকে বাইরে গিয়েছিলাম, এর ভিতরেই তুমি কিনা এই মেয়েটিকে বিয়ে করে নিয়েছো? তবে আমি জানি তুমি এই মেয়েটিকে একদমই ভালোবাসো না। লিলি শাওকে বলে, তুমি কিছুতেই ওকে বিয়ে করতে পারো না, তুমি শুধুমাত্র আমাকে বিয়ে করবে। এরপর এখানে দোদইকে বলে, তুমি আমাকে বলো ওকে ডিভোর্স দেওয়ার জন্য তুমি কবে রাজি হচ্ছ? আর আমি এটাও ভালো করে জানি তোমাদের এই বিয়েটা হয়েছে বিজনেসের কারণে, তাই তোমরা দুজনে একসাথে থাকতেও পারবে না, আলাদা হয়ে যাও। আর তুমি শাওকে ডিভোর্স দেওয়ার জন্য আমার কাছ থেকে কি নেবে, শুধু আমাকে বলো। এইটা শোনার পর এখানে শাও মনে মনে বলতে থাকে, আমি তো জানি দোদই আমাকে কিছুতেই ডিভোর্স দেবে না, কিন্তু দোদই এখানে লিলিকে বলে, তুমি যদি আমাকে 10 বিলিয়ন দাও তাহলে আমি শাওকে ডিভোর্স দিয়ে দেব। এইটা শোনার পর শাও তো অনেকটাই বেশি অবাক হয়ে যায় যে টাকার জন্য দোদই ওকে ডিভোর্স দেবে। লিলি বলে, তুমি একটু বেশি টাকা চেয়েছো, এত টাকা এখন আমি দিতে পারবো না। দোদই বলে, তাহলে তোমার কাছে 10 বিলিয়ন এতই বেশি যে তুমি এটা শাওয়ার জন্য খরচ করতে পারছো না? লিলি বলে, এমন কিছুই না, আমি টাকা দিতে পারবো, কিন্তু এখন আমার কাছে 10 বিলিয়ন নেই, তাই আমার কিছুদিনের সময়ের প্রয়োজন রয়েছে, এরপর আমি তোমার কাছ থেকে শাওকে কেড়ে নেব। আর বাকিরা তো এখানে বসে এদের এইসব ফালতু ঝগড়ার মজা নিতে থাকে। একটু পরে এখানে অনেক বেশি রেগে যায় শাও আর বলে, তোমরা দুজনেই চুপ করো তো, এসব কিছুতেই হবে না। লিলিকে বলে, তুমি তোমার এইসব ফালতু চেষ্টা করা বন্ধ করো, আমাদের দুজনে ডিভোর্স হবে না, কারণ আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। লিলি বলে, আমি জানি তোমরা দুজনে একে অপরকে ভালোবাসো না, আর এই মেয়েটি সে তো তোমাকে কিছুতেই ভালোবাসে না, আর তুমিও ওকে ভালোবাসো না, তোমরা দুজনে শুধুমাত্র বিজনেসের কারণে একসাথে রয়েছো। দুদই বলে, তুমি কিভাবে জানো যে আমি শাওকে ভালোবাসি না? আমি শাওকে ভালোবাসি, তাও অনেক দিন ধরে। লিলি বলে, তুমি মিথ্যে কথা কেন বলছো? হাই স্কুল পাশ করার পরেই তো তুমি বিদেশে চলে গিয়েছো, আর শাও এখানে রয়েছে, তাহলে তুমি শাওকে কিভাবে ভালোবাসো? দুদই বলে, ঠিক আছে, তোমার কোনো কিছু বিশ্বাস করতে হবে না, 10 বিলিয়ন নিয়ে আসো আর আমার কাছ থেকে শাওকে নিয়ে যাও, আমি শাওকে ডিভোর্স দেব। তারা দুজনে ওখান থেকে বাসায় আসে। শাও তো এখানে দুদইয়ের উপর অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কেন ওখানে লিলিকে বলেছো তুমি আমাকে 10 বিলিয়ন পেয়ে গেলে ডিভোর্স দেবে? দোদই বলে, তুমি ভয় কেন পাচ্ছ? ও কিছুতেই 10 বিলিয়ন একসাথে নিয়ে আসতে পারবে না, আর আমাদের দুজনে ডিভোর্সও হবে না।
শাও বলে, কিন্তু ও যদি যে কোনো উপায়ে নিয়ে আসে 10 বিলিয়ন, তাহলে তুমি আমাকে ডিভোর্স দেবে? আর এমনিতেও তুমি তো আমাকে হেট করো, আমাকে ডিভোর্স দিতে চাও, তাহলে আমাদের দুজনে ডিভোর্স হয়ে গেলে তুমি তো খুশি হবে। এখানে তখন শাওয়ের ফেসটা পুরো দেখার মতন হয়ে যায়। এরপরে শাহ বলে, তুমি যাই বলো না কেন, তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে না, কারণ গ্র্যান্ডপা কিছুতেই আমাদের দুজনের ডিভোর্স হতে দেবে না। দোদই বলে, আমি যখন লিলির কাছ থেকে 10 বিলিয়ন পাবো, ওখান থেকে যদি 5 বিলিয়ন গ্র্যান্ডপাকে দেই, তাহলে গ্র্যান্ডপা আর কিছুই বলবে না। শাহ বলে, তুমি কত খারাপ, টাকার জন্য তোমার হাজবেন্ডকে অন্য কারোর কাছে বিক্রি করে দেবে? তখন এখানে দোদই বলে, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, কিন্তু তোমার ফেস দেখে মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো, তাই তো একদমই আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ না। এখন তাড়াতাড়ি সত্যিটা বলে দাও। কিন্তু এখানে শাহরুখ নিজের ফিলিংসটা লুকানোর চেষ্টা করে, আর কিছুই বলে না। দোদই বলে, তুমি এসব ডিভোর্সের চিন্তা ভাবনা বাদ দাও, কারণ আমার হাজবেন্ড যখন চিন্তা করে তখন তার ফেসটা দেখতে একদমই ভালো দেখা যায় না। আর তুমি কোনো চিন্তাও করো না, লিলি কখনোই 10 বিলিয়ন নিয়ে আসতে পারবে না। শাহরুখ মনে মনে বলতে থাকে, এই মেয়েটি কত বেশি খারাপ, টাকার জন্য নিজের হাজবেন্ডকে বিক্রি করে দিতে চায়, আবার নিজে থেকে আমার ক্লোজে চলে আসে, আমাকে সিডিউস করার চেষ্টা করে। আবার আজকে তো এখানে আমার গালগুলো ধরে রয়েছে, আমি যে মেয়েটিকে কি করব। পরের দিন দোদই শাওকে নিয়ে একটি জায়গায় আসে। শাও এখানে আসার পর লিলিকে দেখতে পায়, আর লিলিকে দেখার পরই তো ও জিজ্ঞাসা করে যে লিলি এখানে কেন এসেছে। দোদই শাওকে বলে, লিলি আজ থেকে আমাদের কোম্পানির নতুন একজন ডিজাইনার, আর ওর সাথে আমরা কাজ করতে শুরু করেছি। যেটা দেখার পর শাও তো এখানে আরো অনেক বেশি ভয় পেয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটি অবশ্যই আমাকে টাকার জন্য একদিন এই মেয়েটির কাছে বিক্রি করে দেবে। লিলি এখানে আবারও দোদইকে বলে, তুমি এখন শাওকে ডিভোর্স দাও, আমি শাওকে বিয়ে করতে চাই। এইসব কথাবার্তা এখানে শাও অনেক বেশি বিরক্ত হয়ে যায়। শাও তখন মনে মনে ভাবে যে এরা দুজনে মিলে আমাকে একদম পুরো শেষ করে দেবে। আর এখানে লিলি বারবার এক কথাই বলতে থাকে, যার কারণে শাও নিজেই বিরক্ত হয়ে যায়, আর লিলিকে রুড হয়ে বলে যে তুমি এখন এখান থেকে চলে যাও, কারণ আমি আর দোদই আমরা দুজনে একে অপরকে কখনোই ডিভোর্স দেব না। লিলি তখন কান্না করে এখান থেকে চলে যায়। দোদই বলে শাওকে, তুমি একটি মেয়েকে এরকম ভাবে কেন কান্না করাচ্ছ, আর তুমি কোনো মেয়েদের ফিলিংসই বুঝতে পারো না। এখানে নিজে থেকে তখন শাওকে কিস করে। এরপর রাতের সিন দেখানো হয়, যেখানে তো বেডে আগে থেকে দোদই অপেক্ষা করছিল শাওয়ের আসার। শাও এখানে আসার পর দোদইকে এরকম ভাবে দেখার পর অনেক নার্ভাস হয়ে যায়। দোদই ওকে আবারও কিস করে। শাও ওকে কিস করতে শুরু করে। পরের দিন সকালে যখন শাও বাইরে চলে আসে, তখন এখানে দেখতে পায় লিলিকে। লিলি এখানে এসেছে গ্র্যান্ডপার সাথে দেখা করতে, আর বলে, আমি গ্র্যান্ডপাকে বলবো যেন তোমাদের দুজনের ডিভোর্স করিয়ে দেয়। এখানে গ্র্যান্ডপা বলে লিলিকে, তুমি আমার মেয়ের মতন, আর আমি জানি তুমি শাওকে ভালোবাসো, কিন্তু তুমি শাওয়ের জন্য পারফেক্ট হবে না। শাওয়ের জন্য দোদই পারফেক্ট রয়েছে, তাই তুমি আর ওদের দুজনেরকে এসে ডিস্টার্ব করো না। দোদই তখন এখানে আসে, আর ও দেখতে পায় লিলি কান্না করে এখান থেকে চলে গিয়েছে, যার কারণে এখানে আবারও বলে শাওকে, তুমি আবারও লিলিকে কি এমন বলেছো যে লিলি আবারও কান্না করেছে। দোদইয়ের কথা শোনার পর লিলি অনেক বেশি কনফিউজড হয়ে যায়, আর ও মনে মনে ভাবতে থাকে, আমি তো এই মেয়েটির হাজবেন্ডকেই ভালোবাসি আর ওর কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছি, তাহলে মেয়েটি উল্টো আমার চিন্তা কেন করছে। দোদই অনেক সুইট ভাবে ওর চোখের পানিগুলো মুছে দেয়, আর বলে, তুমি একদমই কান্না করো না, তুমি একটি ছেলের পিছনে কেন পড়ে রয়েছো, আরো অনেক সুন্দর সুন্দর ছেলেদেরকে পেয়ে যাবে, আর তুমি এত বেশি দুর্বল কেন হয়ে পড়ছো। এখানে তখন শাও বলে দোদইকে, ওই মেয়েটি তো তোমারই হাজবেন্ডকে চুরি করতে চাচ্ছে, আর তুমি কিনা ওই মেয়েটিকে সাপোর্ট করছো। তোমার তো দেখছি আমার জন্য কোনো পরোয়াই নেই। রাতে শাও ড্রাঙ্ক অবস্থায় বাসায় ফিরে আসে। এখানে দোদইকে দেখতে পায় একটি নাইট ড্রেস পরে রয়েছে, আর ও যেহেতু ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই দোদইকে এরকম ভাবে দেখার পর ওর তো অন্যরকম ফিলিংস হতে থাকে, আর মনে মনে এটাই বলছিল, এই মেয়েটি জেনে বুঝে আমাকে সিডিউস করার চেষ্টা করতে থাকে। তার উপরে দোদই তখন ওর কাছে চলে আসে, দেন ওকে বেডে বসিয়ে দেয়, আর নিজেই বসে পড়ে শাওয়ের কোলের ওপরে, আর শাওকে কিস করতে শুরু করে। তারা দুজনে তখন একে অপরকে কিস করে, আর তারা দুজনে এই রাতটি একসাথে কাটিয়ে ফেলে। পরের দিনের সিন দেখানো হয়, শাও এখানে দোদইকে অনেক সুন্দর একটি রিং গিফট করে, আর দোদই এটা পেয়ে অনেক খুশি হয়ে যায়, তাই শাওকে কিস করে। তারা দুজনে ফুল মুডে চলে আসে। তখনই ভিতরে গ্র্যান্ডপা চলে আসে ম্যানেজারের সাথে, আর এইটা দেখার পর বলতে থাকে, আমরা মনে হয় ভুল সময়ে প্রবেশ করেছি, তাই এক্ষুনি এখান থেকে আমাদের বাইরে যাওয়া উচিত। কিন্তু তারা আর এখান থেকে বাইরে যেতে পারে না। এর আগে এইদিকে দুজনে থেমে যায়, আর এখানে মাস্টার তখন দোদইয়ের হাতে ওই রিংটি দেখতে পায়, যার কারণে বলে, এই রিংটি আপনাকে কে গিফট করেছে? রিংটি অনেকটাই বেশি সুন্দর। দোদই বলে, এটা আমাকে শাও গিফট করেছে। মাস্টার এটা শোনার পর অবাক হয়ে যায়, আর বলে, এই প্রথম ইয়াং মাস্টার কোনো মেয়েকে কোনো কিছু গিফট করেছে।
আর মাস্টারের কথাগুলো শোনার পর শাও মনে মনে বলতে থাকে, এখন তো চুপ করে যাও, আর কত বেশি প্রশংসা করতে থাকবে এখানে আমার, আর তুমি একটু বানিয়ে বানিয়ে প্রশংসা করছো। এরপরে তারা দুজনে একসাথে ডিনার করতে যায়, আর এরপরে আবারও একসাথে বাসায় চলে আসে, যে এখানে রোম্যান্স করতে থাকে। দুজনের ভিতরে এরকম ভাবে দিনগুলো কাটতে থাকে। একদিন যখন দুদুই কোম্পানিতে ছিল, ওখানে লিলি চলে আসে আর দুদুইয়ের উপরে চিৎকার করে বলে, আমি তোমাদের দুজনের ডিনারে যাওয়ার ওই পিঙ্কগুলো দেখতে পেয়েছি, তুমি কেন শাওকে ছেড়ে দিচ্ছ না? আমি তো তোমাকে বলেছি শাওকে আমি ভালোবাসি। তখনই ভিতরে শাও চলে আসে, শাওকে শিক্ষা দেওয়ার জন্য ওকে বাইরে নিয়ে যায় আর ওকে অনেক বেশি কথা শুনিয়ে দেয়, তোমাকে তো আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি না। এখন দুদুই আর আমার দুজনের সম্পর্ক অনেক বেশি ভালো চলছে, তাই তুমি আমাদের ভিতরে আসার চেষ্টাও করো না, আমাকে ভুলে যাও আর আমার পিছুটাও তুমি ছেড়ে দাও। তুমি কেন বুঝতে পারো না যে আমি তোমাকে একদমই পছন্দ করি না? লিলি বলে, কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি। আর ও কান্না করতে শুরু করে। তখনই দুদুই চলে আসে, ওর চোখের পানি মুছে দেয় আর বলে, একদমই কান্না করো না, তুমি কেন বারবার দুর্বল হয়ে পড়ো? তুমি একটি স্ট্রং মেয়ে। এখানে লিলি মনে মনে ভাবে যে এই মেয়েটি আমাকে সাপোর্ট কেন করছে, আমি তো ওর হাজবেন্ডকে চুরি করতে চাচ্ছি। এরপরে বলে, আমি একদমই এই মেয়েটির এইসব জালে পড়ে যাব না, আমি ওর উপর থেকে প্রতিশোধ নেব, কারণ আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এখান থেকে চলে যায়। দুদুই শাওকে বকা দিয়ে বলে, তুমি মেয়েটিকে আবারও কি বলেছো? মেয়েটি এখানে কান্না করছে। শাও বলে, ওকে শুধু আমি সত্যিটাই বলেছি যে আমি ওকে ভালোবাসি না আর আমি তোমার সাথে হ্যাপিতে রয়েছি। দুদুই বলে, ঠিক আছে, আজকের পর থেকে ওকে আর একদমই কান্না করিও না, ওর সাথে একটু ভালো ব্যবহার করো। আর এখানে তখন শাওকে একটি বুকস দেয়, বলে এটা তুমি পড়তে থাকো, আমার জন্য এখানে অপেক্ষা করতে করতে বোরিং হয়ে যাবে, তাই যদি তুমি এই ভালো বুকটি পড়ো তাহলে বোরিং হবে না। আর দুদুই ভিতরে এসে কাজ শুরু করে দেয়। একটু পরে দুদুইয়ের কাছে চলে আসে শাও। শাও এখানে দুদুইকে বলে, তোমার মনে হয় না জিনকে এখন বিয়ে দেওয়া উচিত? কারণ জিন তো আমার থেকেও 1 বছরের বড়, সেখানে আমি বিয়ে করে নিয়েছি, এখন তাড়াতাড়ি জিনকেও বিয়ে করিয়ে দেওয়া উচিত। আর এরপর এখানে দুদুইরা অনেক বেশি ক্লোজে চলে আসে। দুদুই বলে, তুমি কি ভুলে গিয়েছো এটা আমাদের বাসা না, এটা আমার কোম্পানি। তো এখানে বলে শাও, তাতে কি হয়েছে, এখন তো ভিতরে আমরা দুজনেই রয়েছি। আর এরপর এখানে ও দুদুইকে কিস করতে শুরু করে। তো দুদুই আর ওকে একদমই বাধা দেয় না, তারা দুজনে ফুল মুডে চলে আসে আর একে অপরকে কিস করতে থাকে। তখনই গ্র্যান্ডপা ফোন করে এখানে শাওয়ের কাছে, আর শাওকে বলে, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। শাও যখন বাসায় চলে আসে তখন এখানে গ্র্যান্ডপা শাওকে বকা দিয়ে বলে, তোমাকে বলেছিলাম না তাড়াতাড়ি একটি বেবি নেবে, কিন্তু তাহলে এখনো কেন তুমি আমাদেরকে গুড নিউজ শোনাচ্ছ না? নাকি তোমার দ্বারা কিছুই হচ্ছে না? আর তুমি যদি এমনটি করতে থাকো তাহলে তো আমার আশাটাও পূরণ হবে না। তুমি আর কত বেশি সময় নিতে চাচ্ছ? নাকি তুমি এখন পর্যন্ত দুদুই ক্লোজেই যাওনি? তখন এখানে মাস্টার বলে, আপনি ভুল ভাবছেন, আমি দেখেছি ইয়াং মাস্টার তো সবসময় চেষ্টা করতেই থাকে, আপনি আর কিছুদিন অপেক্ষা করুন। তখন তো এখানে গ্র্যান্ডপা আরো বেশি রেগে যায় শাওয়ের ওপরে আর বলে, আমি বুঝতে পেরেছি আমার গ্র্যান্ডসনের ভিতরেই কোনো প্রবলেম রয়েছে, যার কারণে তো এখন পর্যন্ত আমি সুখবর পাচ্ছি না। শাও বলে, আপনি কি বেবি ছাড়া আর কোনো কিছুই বুঝতে পারেন না? এখানে তখন মাস্টার বলে, আমরা তো দেখেছি দুদুই কতটা বেশি ইয়াং একটি মেয়ে, আর ইয়াং মাস্টার যদি দুদুইকে হ্যাপিতে না রাখতে পারে তাহলে দুদুই অবশ্যই ইয়াং মাস্টারকে ডিভোর্স দিয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করে নেবে। শাও এইসব কথায় অনেক রেগে যায়, ও রুমের ভিতরে চলে আসে আর এখানে দুদুই ওকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? গ্র্যান্ডপা কি তোমাকে বকা দিয়েছে? শাও বলে, এরকম কিছুই হয়নি। আর ও তখন নিজেকে ফ্রেশ করে চলে আসে দুদুইয়ের কাছে। দুদুইকে বলে, আচ্ছা আমি যদি তোমাকে বেবি না দিতে পারি, মনে করো আমার ভিতরে প্রবলেম রয়েছে যার কারণে আমাদের দুজনের বেবি হবে না, তাহলে তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে? এতে দুদুই বলে, আমি তোমাকে কেন ডিভোর্স দেবো? বেবি থাকুক বা না থাকুক এরপরও আমি তোমার সাথেই থাকবো। এরপরেও শাও অনেকটাই বেশি চিন্তিত হয়ে পড়ে যে দুদুই কি ওকে ডিভোর্স দিয়ে চলে যাবে, কারণ প্রথমে তো ও দুদুইকে একদমই পছন্দ করতো না আর দুদুই ওকে ইচ্ছা করে বিয়ে করেছে। দুদুই বলে, ঠিক আছে এখন ঘুমিয়ে পড়, ওকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়। আর শাও তখন দুদুইয়ের কাঁধে হাত দেয়, কিন্তু দুদুই হাতটা সরিয়ে দেয়। আর এখানে শাও মনে করে দুদুই কি আমার উপরে আপসেট হয়েছে যার কারণে আমার কাছ থেকে দূরে থাকছে। পরের দিন ম্যানেজার গ্র্যান্ডপার কাছে শাওয়ের রিপোর্টগুলো নিয়ে এসে দেয়, আর রিপোর্ট দেখার পর গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয় আর বলে, শাওয়ের তো সবকিছু অনেক বেশি ভালো রয়েছে আর শাও অনেকটাই বেশি স্ট্রং। এই কারণে শাওকে বলে, এখন তাড়াতাড়ি শুধুমাত্র আমাকে অনেকগুলো বেবি নিয়ে এসে দাও। শাও বলে, আপনি যেভাবে বলছেন মনে হয় যে আপনি বেবি ছাড়া আর কোনো কিছু বুঝতেই পারছেন না। ঠিক আছে, চিন্তা করেন না, খুব তাড়াতাড়ি আমি আপনাকে অনেকগুলো বেবি নিয়ে এসে দেবো, আর তখন আপনি বাইরে কোথাও যেতেও পারবেন না, বাসায় থেকে সবসময় শুধু বেবিদের দেখাশোনা করতে হবে। শাও ওখান থেকে দুদুইয়ের কাছে আসে আর দুদুইকে বলে, তুমি তো এখন প্রেগনেন্ট, তাহলে তোমার এই প্রেগনেন্সির কথাটা অ্যানাউন্সমেন্ট তুমি কবে করবে? আমি এই কথা সবাইকে বলতে চাই।
দোদই বলে ঠিক আছে বলে দেবো, কিন্তু কিছুদিন পর বলতে চাচ্ছি, এখন আমার বলার কোনো ইচ্ছা নেই। এই কথা শোনার পর শাও মনে মনে বলতে থাকে, এমন তো নাই যে ও আমাকে ডিভোর্স দেবে, কারণ আমি তো ওকে বিয়ে করতে একদমই রাজি ছিলাম না, তাই এখন আর এই বেবির কথাটাও কাউকে বলতে চাচ্ছে না। তাই শাও বলে, না তুমি এক্ষুনি এই কথাটা সবাইকে বলে দেবে যে তুমি প্রেগনেন্ট। এখানে দোদই বলে, আমি চাচ্ছি আমরা দুজনে আবারও সবার সামনে বিয়ে করব, এরপরে আমি সবাইকে বলে দেবো যে আমি প্রেগনেন্ট। এতে করে সবাই অনেক বেশি হ্যাপি হবে। আর শাও তখন ওর কথাই রাজি হয়ে যায়। পরের সিনে আমরা শাও আর দোদই তাদের দুজনকে ওয়েডিং ড্রেসে দেখতে পাই, আর তারা দুজনে এখানে অনেক বেশি খুশি রয়েছে একে অপরের সাথে। তারা তাদের বিয়ের সব নিয়মগুলো পালন করে, আর এরপর এখানে একে অপরকে কিস করে, দেন সবাইকে বলে দেয় যে দোদই প্রেগনেন্ট। আর দোদই এখানে শাওকে বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। শাও দোদইকে বলে, আমিও তোমাকে কখনোই ছেড়ে চলে যাব না। আর তাদের এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি আমার এক্সপ্লেনগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।